আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি এসএসকেএম হাসপাতালের ব্রেস্ট ক্যান্সার বিভাগের দায়িত্বপ্রাপ্ত এবং ওই হাসপাতালের কোভিড ম্যানেজমেন্ট টিমের সদস্য প্রফেসর ডক্টর দীপ্তেন্দ্র সরকার। আজ শুনবেন সাক্ষাৎকারটির পঞ্চম তথা শেষ পর্ব। সাক্ষাৎকার নিচ্ছেন সঞ্জয় দত্ত। আচ্ছা, কনভালেসেন্ট প্লাজমা থেরাপি নিয়েও তো একই রকম বিভ্রান্তি। আইসিএমআর তাদের সমীক্ষায় প্লাজমা থেরাপির কোনো সুফল দেখতে পায়নি। অফিসিয়াল কোভিড ট্রিটমেন্ট গাইডলাইন থেকে প্লাজমা থেরাপিকে বাদ দেওয়া হয়েছে। অথচ আমাদের এই বেলেঘাটা আইডিতে দীপ্যমানের নেতৃত্বে সিএসআইআর হেলথ ডিপার্টমেন্ট যে সমীক্ষা করেছে তার ফল বলছে যে 67 বছরের নিচে থাকা কোভিড পেশেন্টদের ক্ষেত্রে প্লাজমা থেরাপি অত্যন্ত ইতিবাচক ফল দিয়েছে। বিশেষত সাইটোকাইন স্টর্ম, যার কথা আপনি বলছিলেন, হাইপক্সিয়া, এগুলো প্রতিরোধে এবং রোগীদের হাসপাতালে থাকার মেয়াদ কমাতে সিপিটি বেশ কার্যকর। কি বলবেন? দীপ্যমান আমার রিসার্চ পার্টনার ব্রেস্ট ক্যান্সারে, ও ইমিউনোলজি নিয়ে কাজ করেন। দীপ্যমান অতি ভালো ইমিউনোলজিস্ট। আর আইসিএমআর যে স্টাডিটা দেখেছে সেটাও আমি দুটোই দেখেছি। আইসিএমআর এবং পৃথিবীর সবকটা জায়গায় উন্নত দেশগুলোতে যা স্টাডি হয়েছে একটা জিনিসের উপর ফোকাসড হয়েছে, যে আমি মানুষটাকে প্রাণে বাঁচাতে পারলাম কি পারলাম না, অর্থাৎ আমার কি সিভিয়ার কোভিড স্টেটে প্রাণ বাঁচাতে পারে এরকম কোনো ওষুধ আমি হাতে পেয়েছি? তার উত্তর প্লাজমা থেরাপিতে নেই। অর্থাৎ আবারও বলছি, মডারেট কেস, যখন একজন নিঃশ্বাসের কষ্টতে যাবেন করছে, সেই সময় প্লাজমা থেরাপি কিছুটা কাজ করবে। অর্থাৎ উইন্ডোটা খুব ছোট। 8 দিনের পরে কারুর যদি কোনো সিভিয়ার সিমটমস তৈরি হয় তাহলে ওই পিরিয়ডে আর প্লাজমা থেরাপি বিরাট কোনো কাজ করছে না। অর্থাৎ একটা মানুষ যদি মাইল্ড সিমটম থাকে প্রথম 4-5 দিন, তখন আপনি তাকে প্লাজমা থেরাপি দেবেন না। আবার সিভিয়ার সিমটম যদি চলে যায়, 8 দিন ক্রস করে যায় ভেন্টিলেটরে, তখনও প্লাজমা থেরাপি কাজ করবে না। তাহলে উইন্ডোটা হচ্ছে 6 থেকে 8 দিনের, 2 দিনের সময় কিছুটা এফেক্ট পেলেও পেতে পারেন। সেই কারণে যখন পুরো সাবসেট অফ পেশেন্টের ওপর ডেটাটা ফেলা হয়েছে, তখন দেখা যাচ্ছে বিরাট কোনো এফেক্টিভ রেজাল্ট পাওয়া যাচ্ছে না। আইসোলেটেড স্মল সাবসেট অফ পেশেন্টে যাদের ওই 6 ডেতেই সিভিয়ার হতে যাচ্ছিল, সেই সময় ডায়াগনোসিস হলো, সেই সময়ই আমি প্লাজমা দিলাম, কিছু কিছু সাবসেটে উপকার নিশ্চয়ই পাওয়া গেছে। কিন্তু যখন আপনি পুরো ডেটাটা স্ট্যাটিস্টিক্স দেখছেন, দেখা যাচ্ছে প্লাজমা থেরাপি ইনএফেক্টিভ। আচ্ছা ডক্টর সরকার, করোনা চিকিৎসা বহু মানুষ যেমন সরকারি হাসপাতালে নিখরচায় পেয়েছেন, তেমনি অনেককে আবার বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে মোটা অঙ্কের বিল মেটাতে হয়েছে। কিছু মানুষ যাদের ততটা আর্থিক সঙ্গতি নেই তারা সর্বশান্তও হয়েছেন। এখন যখন রোজগারের অবস্থা খুব খারাপ, তখন নতুন করে কোনো রোগে আক্রান্ত হলে কিভাবে তার চিকিৎসা করাবেন তা ভেবে পাচ্ছেন না অনেকেই। এই পরিস্থিতিতে হাতে স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। কিন্তু বেসরকারি হাসপাতালে এই কার্ড আদৌ কার্যকর হবে কিনা তা নিয়ে ওয়াকিবহাল মহলের অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। এই নিয়ে আপনার একটা মন্তব্য আমরা কাগজে পড়েছি। সমস্যাটা কোথায় যদি একটু বলেন। দেখুন, প্রথম কথা হচ্ছে ভারতবর্ষ তথা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থার একটা অমূল পরিবর্তনের দিকে যাচ্ছে। পরিবর্তনটা কি বোঝার চেষ্টা করুন, এটা খুব কমপ্লেক্স। শ্রোতা বন্ধুরা কতটা বুঝতে পারবেন আমি জানি না। আজ থেকে ধরুন 50 বছর আগের স্বাস্থ্য ব্যবস্থায় ফেরত যান। বিধানচন্দ্র রায় বসে আছেন, সামনে একজন রোগী বসে আছেন, অর্থাৎ বিধানচন্দ্র রায়ের মস্তিষ্ক এবং রোগীর সিমটম, ইন্টারাকশনটা একজনের সাথে আর একজনের। খুব বেশি সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট, ডায়াগনস্টিক এটসেট্রা লাগছে না, কারণ সেগুলো সেই সময় পাওয়া যেত না বা সেগুলো আবিষ্কৃতও হয়নি। 70-80 দশকের গোড়ার থেকে আমরা দেখলাম সিটি স্ক্যান আসতে শুরু করলো, তারপরে ল্যাপারোস্কোপিক যন্ত্র এলো, এখন রোবট এলো। অর্থাৎ এই যে কস্টলি ইনস্ট্রুমেন্ট আসতে শুরু করলো, তখন একজন ডাক্তারবাবুর পক্ষে আর চেম্বারে একটা ল্যাপারোস্কোপিক যন্ত্র বা সিটি স্ক্যান মেশিন বসানো সম্ভব হলো না। তাহলে তখন এই 1:1 ইন্টারাকশনটা একটা ত্রিভুজের মধ্যে দাঁড়ালো। ত্রিভুজের দ্বিতীয় কর্নারটা হচ্ছে কর্পোরেটাইজেশন,
বা কিছু কিছু ক্ষেত্রে সরকার তো বটেই। এই যে কর্পোরেটাইজেশন হেলথ কেয়ার হলো, টেকনোলজিকে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য ন্যাচারালি মুনাফার প্রশ্ন এলো। এবার ভারতবর্ষ কি মডেলের মধ্যে গেল না, ভারতবর্ষ খুব তাড়াতাড়ি আমেরিকান মডেলটা অ্যাডাপ্ট করলো, অর্থাৎ বড় হসপিটাল, 500 বেজের হসপিটাল, স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি, 5টা সিটি মেশিন, রোবট এটসেট্রা। অর্থাৎ তারা একটা বড় ইনভেস্টমেন্টে গেল। ভারতবর্ষের মডেল কি হওয়া উচিত ছিল? ভারতবর্ষের মডেল হওয়া উচিত ছিল ছোট হসপিটাল, সেখানে 20টা বেড, সেখানে 2টো আইটিইউ বেড, এবং সেখানে ছোট ছোট অপারেশন করা হচ্ছে, বড় অপারেশনের জন্য আলাদা হসপিটাল। সুতরাং ছোট নার্সিং হোমের মডেলটা আমাদের জন্য আইডিয়াল হলো, যেখানে অনেক টাকা ইনভেস্টেড হতো। তার পক্ষে স্বাস্থ্য সাথী বা আয়ুষ্মান ভারত, যে কোনো সরকার ডিপেন্ডেন্ট সেগুলো চালানো খুব কঠিন। কিন্তু একটা সময় এই কর্পোরেট হেলথ কেয়ার সেক্টরকে বুঝতে হবে যে যখন একটা স্বাস্থ্য ব্যবস্থা 50 কোটি মানুষকে এক ধরনের স্বাস্থ্য দিতে চলেছে, তখন তাদের কাছে এটা ভাবতেই হবে যে কিভাবে সাধারণ মানুষকে আমি মিনিমাম খরচায় আমি এইটা দিতে পারবো। সুতরাং তাদের বসতেই হবে, তাদের ব্রেনস্টর্মিং করতেই হবে। তার কারণ 50 কোটি মানুষ যদি ভারতবর্ষের 137 কোটির মধ্যে যদি স্বাস্থ্য সাথী বলুন, আয়ুষ্মান ভারত বা বিভিন্ন যেগুলো ইএসআই বলুন, সিজিএইচএস এর বলুন আওতায় চলে আসে, তারা তো চিকিৎসা চাইবে, এবং তাদের চিকিৎসাটা সরকারি ব্যবস্থায় হবে না, বেসরকারি ব্যবস্থাতেই মেজরিটি হবে। সুতরাং মডেলটা কি হবে, তাদের কিন্তু এটা নিয়ে ব্রেনস্টর্মিং করে একটা সলিউশন বের করতে হবে। আপনি যদি আমাকে বলেন কি সলিউশন, আমি একটাই সলিউশন বলবো, ছোট অনেকগুলো XY নার্সিং হোম তৈরি করুন, যেখানে কম খরচায় চিকিৎসাটা দেওয়া সম্ভব। আপনি প্রথমেই একটা হসপিটাল বাজাচ্ছেন 1000 বেডের, সেখানে রোবট এনে ফেলছেন, সেখানে হার্নি চিকিৎসা করতে গেলে কিন্তু একটা পেশেন্টকে 2 লক্ষ টাকা বিল দিতে হবে। কিন্তু যদি আপনি রোবটের হসপিটাল আলাদা করে ফেলেন আর হার্নিয়ার হসপিটাল আলাদা করে ফেলেন, তাহলে দেখবেন এর সমাধান কিন্তু আপনার চোখের সামনেই আসে। এবং সেখানে চিকিৎসার মানের সঙ্গে সমঝোতা না করেই আপনি এই ছোট একদম সম্পূর্ণ করা সম্ভব। আপনি যদি ভাবেন ছোট ছোট সাব স্পেশালিটি হসপিটাল, যেটা হয়ে দাঁড়াচ্ছে যে বড় হসপিটালে যেখানে বাইপাসের মতো বিরাট একটা জিনিস করেছে, তার প্যারালাল যদি সেখানে একটা ছোট অসুখ হয়, তখন কস্টটা ডিভাইডেড হয়ে যাচ্ছে। কিন্তু কস্টটা যদি আপনি সেপারেট আউট করতে পারেন যে এর জন্য ছোট সেটআপই সাফিসিয়েন্ট, তখন তাকে বড় সেটআপে গিয়ে চিকিৎসাটা করতে হচ্ছে না। ডেইলি ছোট ছোট অসুখগুলো কিন্তু মিনিমাম খরচাতেই করা সম্ভব হবে। অনেক ধন্যবাদ ডক্টর সরকার। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন এসএসকেএম হাসপাতালের ব্রেস্ট ক্যান্সার বিভাগের দায়িত্বপ্রাপ্ত এবং ওই হাসপাতালের কোভিড ম্যানেজমেন্ট টিমের সদস্য প্রফেসর ডক্টর দীপ্তেন্দ্র সরকার। শুনলেন সাক্ষাৎকারটির পঞ্চম তথা শেষ পর্ব। সাক্ষাৎকারটি নিলেন সঞ্জয় দত্ত। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।